পৃথিবীটা আসলে বদলে গেছে এবং পৃথিবীটা যে বদলে গেছে সেটা বোঝা যাচ্ছে গত কয়েক মাস বলেন বা কয়েক সপ্তাহ বলেন। একটা সারা পৃথিবীর একটা যে বিশ্ব ব্যবস্থা, রাজনীতিতে বলেন, আপনার আন্তর্জাতিক নীতিতে, কূটনৈতিক কৌশলের একটা নানা ধরনের একটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা এত দ্রুত এসেছে যেটা ঠিক আপনার 2 বছর আগে প্রেডিক্ট করা, অনুমান করাটা খুব ডিফিকাল্ট ছিল। যেমন ধরনের অ্যালায়েন্সের কথা যদি বলি, যে মানে আগে একটা দেখা যেত কে মানে রুশপন্থী থাকবে, কেউ চীনপন্থী থাকবে, কেউ ইউরোপপন্থী থাকবে, অথবা আমেরিকাপন্থী কারা থাকবে। এই যে পন্থীর একটা ব্যাপার স্যাপার ছিল, বিশেষ করে ছোট ছোট দেশগুলোকে তো নানা ধরনের আপনার হিসাব নিকাশ করে চলতে হয়, কারণ তাদেরকে নিজেদের স্বার্থটাকে অগ্রাধিকার দিতে হয়। সেজন্য তার অ্যালাইনমেন্টটা কোন দেশের সাথে হলে ভালো হবে, কাদের সাথে ভালো হলে তার রাষ্ট্রের সুবিধা হবে, স্বার্থ সংরক্ষিত হবে জনগণের, সেগুলো অনেক কিছু বিবেচনা করতে হতো। কিন্তু এখন বিবেচনা বোধটা ভীষণ রকম বদলে গেছে। যেমন ধরুন, আমরা যদি ইউরোপের দিকে তাকাই, আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই, এবং প্রথাগতভাবে চিরচরিত নিয়ম অনুযায়ী আমরা এই দেশগুলোকে আমরা একসময় দেখতাম এরা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল। কিন্তু এই যে শুল্কারোপের একটা ব্যাপার যেটা আপনার দাঁড়ালো পৃথিবীতে, মিস্টার ট্রাম্প যখন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে যখন প্রেসিডেন্ট হলেন, তখন দেখা গেল যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা একেবারে পশ্চিমা মিত্র, তাদেরকেও কিন্তু কোনো ছাড় মানে দেয়নি যুক্তরাষ্ট্র। তাদের উপর কর আরোপের কথা বলা হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে অ্যালাইনমেন্ট এবং রিঅ্যালাইনমেন্টের দিকে চলে গেল। এবং আমরা যদি অতি সম্প্রতি যদি আমরা দেখি, ব্রিটেনের প্রাইম মিনিস্টার মিস্টার স্টারমার, তিনি দেখলাম যে চীনের দিকে ঝুঁকছেন, আবার তাকে এটার জন্য ওয়ার্ন করছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আবার ইরানে হামলার ব্যাপারে আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কথা আমরা জানি, একসময় আমরা মানে মোটামুটি বলা যেতে পারে সৌদি আরব থেকে শুরু করে আরব দেশগুলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশের বাইরে তাদের চলাটা বা সিদ্ধান্ত নেওয়া, দৃষ্টিভঙ্গি পোষণ করাটা খুবই কঠিন ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সৌদি আরব যদি বলি বা কাতার যদি বলি, এমনকি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণটাও যদি টানি, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে অপর একটি দেশে হামলা করার জন্য তাদের নিজেদের বেজ অথবা নিজেদের ভূমি ব্যবহার করতে অথবা আকাশসীমা ব্যবহার করতে দিতে তারা কিন্তু অস্বীকৃতি জানাচ্ছেন। তো এই যে বিশ্ব ব্যবস্থা একটা পরিবর্তন, এমনকি আপনি যদি আমরা খুব পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করি, ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী মিস্টার মোদি আছেন, মিস্টার মোদির সাথে কিন্তু যুক্তরাষ্ট্র একসময় খুব ভালো সম্পর্ক ছিল। এবং প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে যখন মোদি সাহেব প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে পরাজিত হলেন, সেবার কিন্তু মোদি প্রবাসী ভারতীয়দেরকে একটা সমাবেশের মধ্যে ডেকে তিনি বলেছিলেন যে আবার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পের সরকার আবার মানে আরেকবারের দরকার হবে, অর্থাৎ ট্রাম্প কা সরকার ফের ভি দরকার, এরকম একটা স্লোগান তিনি হিন্দিতে বলেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মানে ওই নির্বাচনে হেরে যাওয়ার পরে যখন আবার দ্বিতীয় দফায় এখন যিনি অর্থাৎ চলমান দফায় যখন মিস্টার ট্রাম্প যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আছেন, তখন কি তিনি ভারতকে ছাড় দিয়েছেন? মোটেই ছাড় দেননি। অথবা ভারত কি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অন্যদের সাথে সম্পর্ক তৈরি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন না? করছেন। এমনকি কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভারতের যিনি আপনার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার পবন কুমার, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রকে অলমোস্ট ইগনোর করে, অর্থাৎ ভারত ইগনোর করে আপনার মিস্টার পবন কুমার আপনার তেহরানে ভিজিট করতে গিয়েছেন। এই যে একটা বিশ্ব ব্যবস্থার একটা অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টের একটা নানা ঘটনাগুলো যাচ্ছে, এই এই ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার দক্ষিণ এশীয় রাষ্ট্রসমূহের মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশের অবস্থান রয়েছে। সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বে যারা আসবেন তাদেরকে অনেক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি যদি আমার দলের কথা বলি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলি, আমার নেতা জনাব তারেক রহমানের কথা যদি বলি, আমাদের ফরেন পলিসির ব্যাপারে যেটা আমাদের নেতা যেটা মানুষের সামনে বলছেন, দেশবাসীর সামনে যেটা বলছেন, সবার আগে বাংলাদেশ, সেটি তো হওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রায়োরিটি, বাংলাদেশের মানুষের স্বার্থ, সেটা কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। সেজন্য আমরা নির্বাচনের সময় জনগণের সামনে আমাদের প্রতিশ্রুতি যে সমস্ত, সেটা স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, কৃষি খাতের কথা বলি, আপনার মানে সামাজিক সুরক্ষার কথা বলি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা একটি কথা মানে সবচেয়ে বেশি হাইলাইট করছি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই যে সবার আগে বাংলাদেশ, এই যে বিষয়টি, যে ভাবনাটি, এই ভাবনাটি কিন্তু এনেছেন আমাদের নেতা তারেক রহমান। এবং এটা সত্য
কথা, এটাই তো হওয়া উচিত আসলে। এক রাজনৈতিক দল হিসেবে তাদের কি নিজের দেশের স্বার্থটা সবার আগে তাদের মানে ভাবার কথা না? নিশ্চয়ই তাদের মানে এই নিজের দেশের স্বার্থের কথা ভাবার কথা। এবং রাজনৈতিক নেতা হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তার নিজের দেশের জনগণ, নিজের রাষ্ট্রের স্বার্থকে সুরক্ষিত করবেন, নেতৃত্ব যখন দেবেন দেশকে, যখন তাদের হাতে যখন দেশ পরিচালনার দায়িত্বে আসবে, সেটি তো জনগণ তাদের কাছে প্রত্যাশা করে। সেজন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা জাতীয়ভাবে যেমন আমরা বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করব, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে আরও বেশি সুরক্ষিত হতে পারে, বাংলাদেশের স্বার্থ কিভাবে আরও বেশি প্রসারিত হতে পারে, বাংলাদেশের জনগণ কিভাবে বৈশ্বিক সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে কিভাবে লাভবান হতে পারে, সেই বিষয়গুলো আমাদের আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যেমন রয়েছে, এবং ভবিষ্যতে যদি জনগণ যদি আমাদের দলকে যদি দেশ পরিচালনার দায়িত্ব যদি তারা অর্পণ করেন, নিঃসন্দেহে আমরা বলতে চাই যে আমরা এই নীতিটি আমরা ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট, এই নীতিটাই হবে আমাদের নীতি। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের আয়োজন হচ্ছে, এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারার কারণে বাংলাদেশে প্রায় 15 বছর ধরে একটি অবৈধ, একটা অনির্বাচিত সরকার এই দেশের শাসন ক্ষমতায় ছিল। সেই সরকার কখনই জনবান্ধব নীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা কখনো গ্রহণ করেননি। আপনারা যদি খেয়াল করে দেখবেন, এই যে আপনার পতিত স্বৈরাচার যে পলাতক আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি একটা কথা বলতেন যে ভারতকে এত দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। এটা কোনো কথা হলো বলেন? আমাদের সবার সাথেই তো আমাদের একটা মানে সম্পর্ক থাকতে হবে, সেটা কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এটি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল চেতনা। তাহলে একটি রাষ্ট্রকে কেন আমার এমন কোন দায় ঠেকেছে যে একটি বিশেষ রাষ্ট্রকে, ভারতকে অনেক বেশি কিছু দিতে হবে, যেই বেশি কিছু দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ থাকে না, বাংলাদেশের স্বার্থ থাকে না? আমরা দেখেছি, আমরা তিস্তা নদীর মানে পানির ব্যাপার আমরা দেখেছি অভিন্ন 54টি নদীর বেলায় আমরা দেখেছি আমাদের পানির যে হিস্সা, সেই পানির হিস্সা আমরা পাইনি। ভারত ফারাক্কা বাঁধ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের পানি প্রবাহকে যেভাবে আটকে দিয়েছিল, আমাদের দেশটাকে আপনার বিরান মরুভূমিতে পরিণত করার তাদের যে চেষ্টা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ভারত একটা কথা বলতো, তাদের পানির প্রয়োজন, অর্থাৎ ভারত তার নিজের দেশের মানুষের কথা ভাবতো, ভারত তার নিজের রাষ্ট্রের কথা ভাবতো। প্রতিবেশী দেশটা গোল্লায় যাক, সেই দেশটা মরুভূমি হয়ে যাক, সেই দেশের জনগণের জীববৈচিত্র্য, তাদের কৃষি, তাদের জীবনযাপন ব্যাহত হোক, এই ব্যাপারে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু যে সরকারটি, যে গণবিরোধী সরকারটি গত 15 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, সেই সরকারটি কিন্তু এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তারা কিন্তু বলতেন যে ভারতকে আমরা এত দিয়েছি, শুধু তারা দিচ্ছিলেনই যাতে ভারত তাদেরকে মনে রাখে, এবং সে মনে রাখার ফলশ্রুতিতে আমরা তো দেখতে পাই ভারত কথা রেখেছে। এত ক্ষমতায় থাকা অবস্থায় এত কিছু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে দিয়ে গিয়েছিল, যার জন্য ভারত মনে রেখে এখন তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে রক্ষণাবেক্ষণও করছে। তো সুতরাং আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আমরা ভোটের সময় যে কথাটি বলতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা বিশেষ কোনো রাষ্ট্রকে, পৃথিবীর যেই রাষ্ট্রই হোক না কেন, যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে না, আমরা এমন কোনো রাষ্ট্রকে আমরা এমন বেশি কিছু দেব না। সবার সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে আমরা সম্পর্ক তৈরি করব, ন্যায্যতার ভিত্তিতে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করব, এবং আমরা কোনো দেশের সাথে বিনা কারণে কোনো বৈরিতার দিকেও আমরা যেতে চাই না। আমরা সবার সাথে সৎপ্রতিবেশী সুলভ মানে আচরণ নিয়ে থাকতে চাই, সমমর্যাদার ভিত্তিতে আমরা তাদের সাথে চলতে চাই, সমানভাবে আমরা মানে তাদের সাথে পথে চলতে চাই। কেউ যাতে আমাদের ওপর মোড়লগিরি না করে, অথবা কোনো আমরা কারুর ছোট ভাই নই, অথবা আমরা নিজেরও কারুর বড় ভাই সাজতে চাই না। আমরা একটা বন্ধুত্বের সম্পর্কটা এইভাবে পারস্পরিক স্বার্থে নিজেদের আত্মমর্যাদা রক্ষা করে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ বৈদেশিক নীতি আমরা পরিচালনা করব। ফলে কাউকে বেশি দেওয়ার প্রয়োজন থাকবে না, কাউকে কম দেওয়ারও প্রয়োজন থাকবে না। সম্পর্কটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে, সম্পর্কটা হবে পারস্পরিক স্বার্থটাকে রক্ষা করার ভিত্তিতে, পারস্পরিক সম্মানবোধের উপর ভিত্তি করে আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সেভাবেই দেশটা পরিচালনা করতে চান। তো ফলে আমরা মনে করি যে আমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতেই বাংলাদেশ ভবিষ্যতে নিরাপদ থাকবে, যেমনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে
আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে যেমন বাংলাদেশ নিরাপদে ছিল, ঠিক একইভাবে আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সময় তার হাতে যেমন বাংলাদেশ নিরাপদে ছিল, ভবিষ্যতেও তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদে থাকবে, সেই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিতে পারি। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, আমি কাজ করছি একটি গবেষণা প্রতিষ্ঠানে। আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্প্রতি যে পলিসি সামিট হলো সেখানে আমি কাজ করেছি পলিসি পেপার তৈরি করার ক্ষেত্রে। আমি আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের পররাষ্ট্র নীতি কেমন হবে সেটি উপস্থাপন করছি। আমরা জানি যে নির্বাচন খুবই সন্নিকটে। বাংলাদেশের জনগণের ভোটে যদি জামায়াত ইসলামী সরকার গঠন করে তাহলে তার পররাষ্ট্রনীতি আসলে কেমন হবে, এটি একটি বড় প্রশ্ন। বাংলাদেশের জন্য প্রশ্নটা বোধহয় একটু বেশি বড়। কারণটা হলো বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে আমরা আসলে একটা চেষ্টা করেছি তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে, এবং তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিকভাবে একটি সম্পর্কও রয়েছে। তারপরেও আমরা অনেক সময় বহুবার হোঁচট খেয়েছি সেই সম্পর্কটিকে একটা মসৃণ জায়গায় নিয়ে যেতে। ফলে বাংলাদেশের জন্য এই পররাষ্ট্র নীতিটি তৈরি করা এবং সেটিকে একটা বাস্তবসম্মত জায়গায় নিয়ে দাঁড় করানো একটু বেশি চ্যালেঞ্জিং। এই বাস্তবতা আমরা মাথায় রেখেছি। এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটি, পররাষ্ট্রনীতি আসলে কেমন হওয়া উচিত। আমরা জানি যে আমাদের দেশে একটি নীতি প্রচলিত আছে, সেটি হলো কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। বাংলাদেশ জামায়াত ইসলামী নীতিগতভাবে এই নীতির সঙ্গে সম্পূর্ণরূপে একমত। এখানে একটি বড় প্রশ্ন আছে। আমরা অবশ্যই সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কারোর সঙ্গে আগ বাড়িয়ে আমরা সংঘাতে জড়াতে চাই না। কিন্তু কেউ যদি আমার সন্তানকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখে দেয়, আমার জনগণ নিশ্চয়ই তার কাছে বন্ধুত্বের বার্তা দিতে চাইবে কি না, সেখানে একটি বড় প্রশ্ন আছে। আবার আগ বাড়িয়ে তার সঙ্গে সংঘাতে জড়াবে কি না, যেহেতু তার সঙ্গে আমার একটি দীর্ঘ সীমান্ত সম্পর্ক রয়েছে। ফলে এই বাস্তবতায় আমাদের পররাষ্ট্রনীতি হবে ভারসাম্যপূর্ণ, আমাদের পররাষ্ট্রনীতি হবে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, আমাদের পররাষ্ট্রনীতি হবে পেশাদারত্বপূর্ণ, এবং আমাদের পররাষ্ট্রনীতিতে যারা কাজ করবেন তারা পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন মানুষ দিয়েই কূটনীতিক নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান যারা রাখছেন তাদের একটি বড় অংশ আমাদের প্রবাসী শ্রমিক ভাই ও বোনেরা। আমরা প্রায়শই শুনতে পাই, দেখতে পাই যে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোগান্তি এবং দুর্ভোগ, এটা দেশের বিমানবন্দরে যেমনটি হচ্ছে, বিদেশেও তেমনটি হচ্ছে। সেখানে আমাদের কনসুলার সার্ভিসের অদক্ষতার অভিযোগ ওঠে, সেখানে তাদের ভোগান্তির অভিযোগ ওঠে। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসী ভাই বোন যাদের রক্ত ঘাম ঝরানো টাকা আমাদের দেশে আসে এবং সেই টাকায় আমাদের দেশের অর্থনীতি সচল থাকে, ফলে তাদের স্বার্থ যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, বরং তারা যেন এটা অনুভব করতে পারেন যে বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং তাদের এই অবদানকে দেশ স্বীকার করে এবং তাদের সমস্যাগুলি সম্পর্কে বাংলাদেশ সরকার আন্তরিক এবং তাদের সম্পর্কে বাংলাদেশ সরকার ওয়াকিবহাল এবং তাদের সম্পর্কে আমরা কনসার্নড আছি এবং তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধানে আমাদের মিশনগুলো তৎপর থাকবে। ফলে সেইভাবে কিন্তু আমরা আমাদের কূটনীতিকে সাজানোর চেষ্টা করব। আমরা আরেকটি বিষয়ে জানি যে এই বছরই আমাদের এলডিসি থেকে উত্তরণের একটি কথা রয়েছে, হয়তো এই বছরের নভেম্বরের মধ্যেই সেটি কার্যকর হওয়ার কথা। যদিও আমাদের ব্যবসায়ী সমাজ এটিকে পিছিয়ে দিতে বলেছেন, যদি পিছিয়ে দেওয়া যায় সেটা দেশের জন্য ভালো, আর যদি পিছিয়ে দেওয়া না যায়, যদি এই বছরই আমরা এলডিসিতে উত্তরণ আমাদের হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য কতগুলি ঝুঁকি রয়েছে, কতগুলি চ্যালেঞ্জ রয়েছে। সেই ঝুঁকিগুলি আমরা আসলে কিভাবে মোকাবেলা করব। সেখানে আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসেছি, তারা তাদের উদ্বেগগুলো আমাদেরকে জানিয়েছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির তাদের কথাগুলি শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ব্যবসায়ীরা যেন তাদের আমদানি রপ্তানি খুব সুচারুভাবে সম্পন্ন করতে পারেন, সেরকম একটি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট একটা তাদের জন্য তৈরি করা হবে এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বিনিয়োগকারীদের কাছে এমন একটি বার্তা পৌঁছে দেওয়া হবে যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি শ্রেষ্ঠ জায়গা, বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ একটি জায়গা এবং এদেশে শুধু সস্তা শ্রম নয়,
এদেশে দক্ষ কর্মীও রয়েছে, সেই বার্তাটিও আমরা দিতে চাই। এবং দক্ষতার প্রশ্নটি যখন আসলো তখন এই প্রসঙ্গটি আমরা বলতে চাই যে আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী কিছু রাষ্ট্র রয়েছে যাদের অল্প সংখ্যক প্রবাসী শ্রমিক অনেক বেশি রেমিটেন্স তাদের দেশে পাঠায়, যেখানে আমার দেশে লক্ষ লক্ষ শ্রমিক গিয়ে সেই পরিমাণ রেমিটেন্স পাঠাতে পারছে না। সেখানে কেন পারছে না? কারণ আমরা পাঠাচ্ছি হচ্ছে স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি। আমরা যদি তাদেরকে প্রশিক্ষিত করে দক্ষতার সঙ্গে পাঠাতে পারতাম তাহলে আমরা রেমিটেন্সে কিন্তু আমরা অনেক বেশি সাফল্য অর্জন করতে পারতাম। এবং আমরা জানি যে আমাদের সরকারের জন্য বা যে কোনো সরকারের জন্য সামনের দিনতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি। এটা একেবারে একটা ওপেন সিক্রেট যে যেই সরকার গঠন করুক অর্থনীতি হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেখানে সবচেয়ে বড় সহায়ক কারা হবে? সবচেয়ে বড় সহায়ক হবে আমাদের রেমিটেন্স বন্ধুরা, আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা অত্যন্ত কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। ফলে তাদের স্বার্থটাকে আমরা অবশ্যই অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করব। আপনারা জেনে থাকবেন যে প্রবাসীদের ভোটাধিকারের জন্য জামায়াত ইসলামী সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আমরা প্রথমবারের মতো বাংলাদেশে প্রবাসী ভাই বোনেরা ভোট দিতে পেরেছেন, তারা ব্যালট পেপার পেয়েছেন, তাদের হাসি মাখা মুখ আমরা দেখেছি। ফলে তাদেরকে আমরা আরও আনন্দের বার্তা দিতে চাই যে তারা বিদেশে যে ভোগান্তির চিত্র, বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম বেশ কিছু দেশ, যেখানে আমাদের ইতালি, যেখানে আমরা দেখেছি ভূমধ্যসাগরে আমাদের সন্তানদের লাশ কি করে ভেসে ওঠে, এগুলো আমরা দেখতে চাই না। আমাদের শ্রমিকরা সম্মানের সঙ্গে বিদেশে যাবে, কেন তারা ভূমধ্যসাগরে মোড়ে মোড়ে ভেসে উঠবে? এই জন্য তো দেশ স্বাধীন হয়নি, এই জন্য তো 24-এর বিপ্লব হয়নি। ফলে আমরা নিশ্চয়ই এমন একটি সম্মানজনক সম্পর্ক তৈরি করব গোটা বিশ্বের সঙ্গে, যেখানে বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশি নাগরিক এই মর্যাদাটা তারা অর্জন করতে পারবেন। বাংলাদেশ কোনোভাবেই একটি অমর্যাদা দেশ হিসাবে পরিচিতি অর্জন করবে না। একই সঙ্গে আরেকটি বিষয় যেটি না বললেই নয়, সেটি হলো রোহিঙ্গা ইস্যু আমরা আসলে কিভাবে সমাধান করব। রোহিঙ্গাদের বিষয়টি অত্যন্ত মানবিক। আপনারা জানেন যে তাদেরকে কি পরিমাণ নিপীড়ন করার মধ্য দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। ফলে সেই বিষয়টি নিয়ে আমরা আন্তর্জাতিক যত সংগঠন রয়েছে, জাতিসংঘ থেকে শুরু করে সবার সঙ্গে একটি কার্যকর যোগাযোগের ক্ষেত্র আমরা তৈরি করব। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তারা কাজ করেছেন, হয়তো কিছুটা এগিয়েছে। আমরা এই প্রক্রিয়াটাকে চালু রাখব এবং আরও কার্যকর এবং ফলপ্রসূ একটি সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে রোহিঙ্গা ভাই বোনদের এই সংকটটিকে আমরা সমাধানের চেষ্টা করব। এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা যেমনটি শুরুতে বললাম, আমরা যেমন সংঘাতে যেতে চাই না, আমরা একই রকমভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়েও দিতে চাই না। ফলে যেখানে স্বার্থ বিকিয়ে দিব না, আবার একই সঙ্গে সংঘাতেও জড়াবো না, তাহলে সম্পর্কটি হতে হবে অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে। কেউ আমার পানি আটকে রাখবে, কেউ আমার সীমান্ত আঘাত করবে, কেউ আমার বাণিজ্য বৈষম্য তৈরি করবে, তার সঙ্গে আমি অবশ্যই স্পষ্টভাষী হব। একই সঙ্গে আমি তাকে এই বার্তাটুকু দিতে চাই, বাংলাদেশের মাটি কোনো প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হবে না এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো প্রতিবেশী রাষ্ট্র তার মাটিও ব্যবহৃত হতে দেবেন না। এরকম একটি সম্পর্ক আমরা তৈরি করব। সবশেষে আমরা বলতে চাই, সার্ককে আমরা শক্তিশালী করব। কারণ সার্ক, আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি স্বপ্ন ছিল এবং আমরা বিশ্বাস করি সার্ককে যারাই ক্ষমতায় আসুক, আমাদের বন্ধু সংগঠন বিএনপি ক্ষমতায় আসুক, আমরা যারাই যাক, আমরা বিশ্বাস করি সার্ক আবার শক্তিশালী হবে এবং সার্ককে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা আমাদের তিস্তা ইস্যু, আমাদের গঙ্গা ইস্যু, আমরা সমস্ত ইস্যুগুলো সমাধান করার জন্য, আমরা আমাদের রোহিঙ্গা ইস্যু সমাধান করার জন্য আমরা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে আমরা আমাদের পাশে পাবো বলে আমরা আশা করি। আমরা জানি যে ভূ রাজনীতির সংকট আছে। বাংলাদেশকে অনেকেই মনে করেন যে পরাশক্তিগুলোর একটি ক্ষেত্র, ভূ রাজনীতির একটি ব্যাটল গ্রাউন্ড। আমরা এখানেও মনে করি যে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ যেখানে আছে সেখানে আমরা চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, যেমন ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, আমরা গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি। ফলে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের বন্দর ব্যবহার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান যেমন সুবিধা পাবে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলো যেমন সুবিধা পাবে, আমরা যদি সত্যিকার অর্থেই ভূ রাজনীতিকে একটা দ্বন্দ্বের ক্ষেত্র না বানিয়ে একটা সুবিধার ক্ষেত্র বানাতে পারি, যে আমার অবস্থানটা বঙ্গোপসাগরের যেই জায়গায়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা হচ্ছি সমুদ্রের অভিভাবক, আমাদের প্রতিবেশী অনেকগুলো রাষ্ট্রের কিন্তু সমুদ্র নেই। ফলে এই সমুদ্রের মালিকানা যেহেতু আমাদের, ফলে আমরা আমাদের সমুদ্রের যেই
শক্তি, সেটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে একটি দ্বন্দ্বের ক্ষেত্র না বানিয়ে আমরা একটি সম্প্রীতির ক্ষেত্র যদি বানাতে পারি, আমরা যদি সহযোগিতার ক্ষেত্র বানাতে পারি, আমরা যদি বিশ্বাসের ক্ষেত্র, একটা আস্থার ক্ষেত্র, একটা পারস্পরিক সহযোগিতা সমঝোতার ক্ষেত্র বানাতে পারি, তাহলেই বোধহয় আমরা ভূ রাজনৈতিক যেই অবস্থানটি আমাদের রয়েছে বাংলাদেশের, সেটিকে আমরা কার্যকরভাবে একটা জায়গা নিয়ে দাঁড় করাতে পারবো। বাংলাদেশ তার ভূ রাজনৈতিক অবস্থানটির সুবিধা অর্জন করতে পারবে। আমরা আশা করছি বাংলাদেশ সারা বিশ্বে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে পরিচিতি পাবে। আপনাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে থাকার জন্য, বাংলাদেশের পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের সহপ্রধান। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা অবগত আছেন 2024 সালের গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ সময় চেপে ধরা একটি স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে। বিশ্বের বুকে এমন ঘটনা খুব কমই আছে যেখানে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার জনগণের চাপে, জনগণের আন্দোলনের মুখে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে পলায়ন করে সেখানে আশ্রয় গ্রহণ করে। তার মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে এই গণ অভ্যুত্থান শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছিল না, এটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চেপে ধরা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন, একই সাথে বাংলাদেশ রাষ্ট্রকে একটি করদ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা ছিল। এই প্রেক্ষিতে বলাই যায় 2024 সালের গণঅভ্যুত্থান একই সাথে বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার ফিরে পাওয়া, সার্বভৌমত্ব ফিরে পাওয়ার লড়াই। 2026 সালে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন এই নির্বাচনের প্রেক্ষাপট কেবলমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়। এই নির্বাচনের প্রেক্ষাপট বাংলাদেশের দীর্ঘদিন ধরে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার বিরুদ্ধেও একটি নতুন যাত্রা শুরু হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি যে ইশতেহার নিয়ে এসেছে, ইশতেহার থেকে কিছু অংশ আপনাদের জন্য উপস্থাপন করতে চাই। প্রথমত, আগামী দিনে আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যেখানে আর কখনোই কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ জনগণের সংগ্রামের ফসল, আমাদের পূর্বপুরুষের স্বাধীনতা যুদ্ধ এবং রক্তের ফসল এই রাষ্ট্র। এই রাষ্ট্র পরিচালনা হবে এই রাষ্ট্রের নাগরিকগণ কর্তৃক। এই রাষ্ট্রের মধ্যকার সমস্যা সমাধান হবে তার নিজেদের নাগরিকদের মাধ্যমেই। কখনোই বিদেশি রাষ্ট্রে হস্তক্ষেপ এখানে কাম্য হবে না। আমাদের প্রথম যেই বার্তা শুধুমাত্র আপনার বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্বের প্রতি, যে আমরা নতজানু পররাষ্ট্রনীতির বদলে আমরা সমতা ভিত্তিক সমমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি এখানে প্রতিষ্ঠা করব। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই নীতির আলোকে দেখা গেল যে পরম শত্রুকেও বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের কাছে পরিচয় করে দেওয়া হয়েছে এবং পরম শত্রুর কাছে বাংলাদেশের যে আপনার অভ্যন্তরীণ এবং একই সাথে ক্রিটিক্যাল যে স্বার্থ আছে সেই স্বার্থটাকে বিলীন করে দেওয়া হয়েছে। আমরা মনে করি সবার সঙ্গে অবশ্যই বন্ধুত্ব এবং শত্রুর সাথে শত্রুতা, এটাই হলো পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। আপনি কখনোই শত্রুকে বন্ধুত্বপূর্ণ অথবা যারা আপনার রাষ্ট্রের আপনার স্বার্থকে ক্ষুণ্ণ করে রাষ্ট্রকে আপনার বিভিন্নভাবে প্রভাবিত করতে চায়, তাদের সাথে কিন্তু আপনি পাল্টা যখন আপনি তাদেরকে চ্যালেঞ্জের মুখে না ফেলবেন, তখন কিন্তু সম্ভব নয় যে আপনি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ অথবা সমমর্যাদাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। সো এক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে আগামী দিনে সমমর্যাদার ভিত্তিতে। ভারতে বাংলাদেশের সার্বভৌম আদালত কর্তৃক যে অপরাধীদের ফাঁসির রায় হয়েছে, জেলের রায় হয়েছে, তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি এই চুক্তির আওতায় বাংলাদেশে
তার আপনার ভারতে আশ্রিত যারা এখানে বাংলাদেশের অপরাধীগণ আছে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা ধরে নেব যে ভারত আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে না। তাছাড়া ভবিষ্যতে আমরা বাংলাদেশের সাথে ভারতের যতগুলো অসম চুক্তি হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে হত্যার যেই ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের সাথে ভারতের পানি বিষয়ক যেই চুক্তি আগামী দিনে নবায়ন করতে হবে, সেই চুক্তিগুলোতে অবশ্যই বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হবে। এবং বিগত দিনে যে চুক্তিগুলো রচিত হয়েছে সেই চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। যেই জায়গায় বাংলাদেশের স্বার্থ ভুলণ্ঠিত হয়েছে, স্বার্থ সংরক্ষিত হয় নাই, সেই জায়গাগুলোকে অবশ্যই রিভাইজ করতে হবে। দ্বিতীয়ত, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশে 1.5 মিলিয়নের বেশি রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক আশ্রয় গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে সেই নাগরিকদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ বৈশ্বিক রাজনীতির একটি হটস্পটে পরিণত হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণভাবে আমরা যে বিষয়টি সমাধানের চেষ্টা করব সেটা হলো রোহিঙ্গাদের সসম্মানে নাগরিকত্ব নিয়ে মিয়ানমারের ভূখণ্ডে প্রত্যাবাসন করা। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি এবং তাদের সাথে আমরা রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধান করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে নিরাপদ করার আমাদের চেষ্টা থাকবে। তৃতীয়ত, আমরা যে বিষয়টি বলতে চাই, শুধু আপনার ভারত এবং মিয়ানমার নয়, বাংলাদেশের এখন প্রয়োজন আন্তর্জাতিক যেই রাজনীতি, সেই রাজনীতির নতুন ধারায় বাংলাদেশের নতুন বন্ধু খুঁজতে হবে। আমরা নিশ্চয়ই অবগত আছি, দক্ষিণ এশিয়ায় একই সাথে আমেরিকা, একই সাথে চায়না প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমাদের পলিসি হবে আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আমরা এই দুই শক্তির মধ্যে ব্যালেন্স করতে হবে। আমাদের সবার আগে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করার নীতি গ্রহণ করতে হবে। আমরা একই সাথে দেখি বিদেশি রাষ্ট্রের যেই কালচারাল অ্যাগ্রেশন, সাংস্কৃতিক আধিপত্য বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করছে। আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের সাংস্কৃতিক আধিপত্যকে উপেক্ষা করে অথবা বাংলাদেশের সাংস্কৃতিক আধিপত্যকে নতুনভাবে আপনার চ্যালেঞ্জ করে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ যে কালচার আছে, আমাদের যে নিজস্ব কৃষ্টি আছে, আমাদের যে আত্মপরিচয় আছে, সেই আত্মপরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরা। একই সাথে আমরা চেষ্টা করব আমাদের যেই নিজস্ব সম্পদ আছে, আমাদের যে কালচারাল অ্যাসেট আছে, সেটা কিভাবে বিশ্বে আমাদের ডায়াসপোরার কাছে নিয়ে যেতে পারি, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি এবং বাংলাদেশি কমিউনিটির কাছে বাংলাদেশের কালচারকে আমরা তুলে ধরতে পারি। এটার মাধ্যমে একটা জাল তৈরি করার চেষ্টা করব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার তার স্বমহিমায় বিশ্বে সমুজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকবে। তারপর আমরা দেখছি আরেকটা বিষয়, শক্তিশালী প্রতিরক্ষা নীতি ব্যতীত একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের বর্তমান যে প্রতিরক্ষা নীতি আছে, সেই প্রতিরক্ষা নীতি একই সাথে বাংলাদেশের দীর্ঘদিনের যে নতজন পররাষ্ট্রনীতি ছিল, সেই পররাষ্ট্রনীতির প্রতিফলন আমাদের প্রতিরক্ষা নীতিতে দেখা যাচ্ছে। বাংলাদেশের একটা শ্রেণী বলতে চায় যে আমাদের আর্মি অথবা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এত সবল হওয়ার দরকার নেই, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে আপনার সামঞ্জস্য বজায় রেখে চললেই বুঝি আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আমরা বলতে চাই এবং আমরা জানি, বিশ্বের কোনো দেশ কখনোই ক্রান্তিকালে অপর একটি দেশের জন্য নিজের স্বার্থকে বিলীন করে দেয় না, নিজের স্বার্থকে নষ্ট করে কারো সহযোগিতা এগিয়ে আসে না। সো বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশকেই চিন্তা করতে হবে। আমাদের হিউজ সংখ্যক তরুণ জনগোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে বাংলাদেশের ভিতর এবং বাইরে কর্মক্ষম এবং কাজ করার জন্য দেশের বাইরেও ছুটে যাচ্ছে। আমরা চেষ্টা করব আগামীতে বাংলাদেশের যেই আপনার নিয়মিত বাহিনী আছে, নিয়মিত বাহিনীর দ্বিগুণ আকারে বাংলাদেশের রিজার্ভ ফোর্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রতি বছর অন্তত 30,000 মানুষকে, 30,000 তরুণকে আমরা ট্রেনিং করার চেষ্টা করব। আমরা যেই বিদ্যমান বিএনসিসি আছে, বিদ্যমান যে আনসার অবকাঠামো আছে, সে অবকাঠামোকে ব্যবহার করে বাংলাদেশের তরুণদেরকে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রস্তুত করে তুলব। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন সীমান্তে কিছুদিন পূর্বে আমাদের বিজিবি যুদ্ধ করছিল, বিজিবি যখন রাইফেল তাক করেছিল, তখন পিছনে একজন কৃষক, সে তার কৃষিকাজে ব্যবহৃত কাঁচি নিয়ে বসেছিল।
তার মধ্যকার যেই বাংলাদেশকে রক্ষা করার তাড়না, আমরা সেই কাঁচিকে রাইফেলে রূপান্তর করতে চাই। আমরা সেই কৃষকের হাতকে, সেই বাংলাদেশের প্রান্তিক নাগরিককে বাংলাদেশের সুরক্ষার জন্য, বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে চাই, যাতে বিশ্বে কখনোই কোনো দুর্বিষহ অবস্থা আসলে তারা যাতে পিছিয়ে না পড়তে পারে, তারা যাতে আগে থেকে ইকুইপ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বর্তমান যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেই ডিফেন্স সিস্টেমকে নতুনভাবে সাজাতে চাই। আপনারা নিশ্চয় অবগত আছেন, কিছুদিন পূর্বে একটি পত্রিকা রিপোর্ট হয়েছিল, বাংলাদেশের যে বায়ুসেনা আছে, বাংলাদেশের যে এয়ারফোর্সের জেনারেলস আছেন, তারা উল্লেখ করেছিলেন বাংলাদেশের বর্তমান যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা খুবই নাজুক, এবং মাকড়সার জালের চেয়ে আরো বেশি নাজুক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা চেষ্টা করব বাংলাদেশে যখনই কেউ আঘাত হানবে, অবশ্যই আমরা যাতে পাল্টা আঘাত হানতে পারি সেই সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। আপনারা জানেন পৃথিবীর ভিতরে এখন একটি দেশ তুরস্ক, যারা ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে বিশ্বে আপনার অভিনব অর্জন করেছে, এবং মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে তারা সহযোগিতা করে যাচ্ছে। আমরা মনে করি যে তুরস্কের চেয়ে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের তরুণরা পড়াশোনা করে, আমাদের তরুণরা বিদেশে বড় বড় ইনোভেশন করে, আমরা আমাদের যেই আগামী প্রজন্ম আছে তাদেরকে উন্নত মানের ড্রোন প্রযুক্তি এখানে কিভাবে তৈরি করা যায় সেটার জন্য আমরা তাদেরকে প্রস্তুত করে তুলব। বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য, বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার জন্য যা যা প্রয়োজন তার বেশিরভাগ আমরা আভ্যন্তরীণভাবে মেটানোর চেষ্টা করব। সর্বশেষে আমরা বলতে চাই, বাংলাদেশ বিশ্বের বুকে 18 কোটি মানুষের একটি জনপদ হিসেবে তার যে মান মর্যাদা নিয়ে, তার আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে তাকে একই সাথে কূটনীতিতে জোরদার করতে হবে, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করতে হবে, এবং সর্বতোভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাটা এমন করতে হবে যে কখনোই যে পার্শ্ববর্তী রাষ্ট্র অথবা যে কোনো দেশ বাংলাদেশের ভূখণ্ডে হামলার পূর্বে দ্বিতীয়বার যাতে ভাবতে হয় যে হামলার জন্য শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ ভাবেই নয়, বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামরিক শক্তিধর রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকবে, যারা বাংলাদেশের বিপদে এগিয়ে আসবে এবং তাদের বিপদে আমরা এগিয়ে যেতে পারবো। একই সাথে আমরা বলতে চাই আরেকটা বিষয়, যে আমরা দেখেছি সার্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় শান্তি আনয়নের চেষ্টা করে গিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হিন্দুত্ববাদী সরকারের এজেন্ডা অনুযায়ী সার্ককে নিষ্ক্রিয় করে দিয়েছে। ভারত এবং পাকিস্তান তাদের যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সবগুলো রাষ্ট্রকে একটি প্রক্সি যুদ্ধের দিকে নিয়ে গিয়েছে। আমরা সার্ককে পুনর্গঠন করার চেষ্টা করব। আমরা এখানে যে অন্যান্য সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মাধ্যমে আমরা এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ ইতিমধ্যেই পূর্ব এশিয়ার যেই জোট আছে আসিয়ান, সে আসিয়ানে জয়েন করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আমরা আসিয়ানে জয়েন করার মাধ্যমে বাংলাদেশকে শুধুমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে কিভাবে বাণিজ্য করে, কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়, সেজন্য আমরা আসিয়ানে জয়েন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই সবগুলো বিবেচনা করে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষা দিয়ে শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি অথবা বাংলাদেশের আভ্যন্তরীণ যে অর্থনীতি আছে, আভ্যন্তরীণ যেই ন্যাশনাল ক্যাপাসিটি আছে, জাতীয় সক্ষমতা আছে, সেই সক্ষমতা দিয়েই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে না। বাংলাদেশ বৈশ্বিকভাবে বিশ্বের অপরাপর রাষ্ট্রগুলোর সাথে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি এবং শক্তিশালী প্রতিরক্ষা নীতি দ্বারা বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণ করবে, এবং এই নতুন প্রজন্মের যে রাজনৈতিক ভাষা দাঁড়িয়েছে, যে রাজনৈতিক একটা সম্মিলিত সত্তা দাঁড়িয়েছে, এই সত্তা বিশ্বের বুকে কখনোই বাংলাদেশকে আর খাটো করে অমর্যাদার জায়গায় অথবা রাজনৈতিকভাবে বাংলাদেশের পাসপোর্ট দেখলে যেখানে আপনার বিভিন্ন জায়গায় নিন্দনীয় দৃষ্টিতে অথবা হেয় দৃষ্টিতে দেখে, সেই জায়গা থেকে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির অধিকাংশ সদস্য যারা দেশের বাইরে থাকেন, প্রবাসী, বিদেশে ডায়াসপোরা আছেন, তাদের এই সমস্যাটা, এই পাসপোর্ট এবং অন্যান্য রিলেটেড প্রবলেমগুলো শুধুমাত্র ব্যক্তিগত সমস্যাই নয়, এটা আমাদের প্রজন্মের সমস্যা, আমাদের জাতিগত সমস্যা। এই সমস্যা সমাধানে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের প্রতিরক্ষা নীতি কাজ করে যাবে। সেই প্রেক্ষিতে বাংলাদেশের প্রতিটি নাগরিককে আসন্ন সংসদ নির্বাচনে আহ্বান জানাতে চাই, নতুন প্রজন্মের আত্মমর্যাদার বাংলাদেশে গড়ে তুলতে হলে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি সম্পর্কে যদি আপনার ভালো লেগে থাকে, সেই পররাষ্ট্রনীতিকে যদি আপনারা যোগ উপযোগী মনে করেন এবং মনে করেন 24-এর চেতনা আগামী দিন বাংলাদেশ রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে,
আপনি আপনার যে এলাকায় আছেন সেখানে শাপলাকলি ব্যালটে ভোট প্রদান করবেন এবং তারুণ্য শক্তিকে জয়যুক্ত করে আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তোলার, মাথা উঁচু করে চলার শক্তি যোগাতে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।